আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিলের রানী গল্পে 4 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কয়ে চলুন গল্প শুরু করা যাক। ভাইয়া, আমি যদি মেয়ে হতাম তাহলে তোমার পিছন ঘুরঘুর করতাম। শ্রাবণ কাব্যের এই অনবরত কথা শুনে নাক মুখ কুঁচকে নিয়ে বলল, মাথা খারাপ হলো নাকি তোর? না, মাথা খারাপ হয়নি। তাহলে অমন কথা বললি কেন? ভাইয়া, তুমি এক এক সময় এক এক রূপ নিয়ে বের হও। আমারই মাথা খারাপ হয়, আর কোনো মেয়ের সামনে গেলে তো সে নিশ্চয়ই ফিদা হবে। যদি মেয়ে হতাম তাহলে পিছনেই পড়ে থাকতাম। শ্রাবণ রেগে গিয়ে বলল, এই চোখের সামনে থেকে শর্ত, মেজাজ খারাপ করবি না। কাব্য রুমে যেতে যেতে বলল, উচিত কথা বললেই এই কাব্যকে পছন্দ হয় না। শ্রাবণ বাসখাই গলায় বলল, ওইখানে আসার আগে মুখ বন্ধ কর। কাব্য রুমে যেয়ে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় উঠতে হয়ে শুয়ে পড়ে। কি একটা ঝামেলায় পড়েছে। প্রেম করবে তার ভাই, আর ভাইকে তাকে এখানে নিয়ে ঝুঁছে। বাড়ির কথা খুব মনে পড়ছে ওর, যেটা কিভাবে বুঝাবে। মায়ের হাতের রান্না প্রচুর পরিমাণের মিস করছে। কবে যে তার বড় ভাইয়ের উদ্দেশ্যে পূরণ হবে আর কবে যে বাড়ি ফিরবে। শ্রাবণ গালে হাত ঠেকিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। বিকেলের দিকে কাব্য ছাদে যায়। দোলনায় বসে বসে গ্লিস স্ক্যান করছিল। হিয়াও ছাদে আসে ফুলের গাছগুলো দেখতে। এই 3 দিনে শ্রাবণের ভয়ে ছাদে আসেনি। হিয়া এই মুহূর্তে কাব্যকে দেখে এগিয়ে এসে বলল, ভালো আছো ভাইয়া? তুমি কেমন আছো আপু? ভালো। আপু, আমি কিন্তু তুমি করেই বললাম তোমাকে, কিছু মনে করো না। না না, কিছু মনে করিনি। তুমিও আমাকে তুমি করে বলতে পারো। সিরিয়াস? এই সময় রিয়ার ফোন আসে কাব্যের ফোনের দিকে। তাকিয়ে আবার হিয়ার দিকে তাকালো। পরক্ষণে মাথার বুদ্ধিবেশ চলে এলো। হিয়ার সাথে শ্রাবণকে নিয়ে কথা বলে হিয়াকে ঝুলাস ফিল করাবে। কাব্যে হিয়ার কলটা রিসিভ করে হিয়ার সামনে বসলো। হিয়া ইতস্তত করে ফুলের গাছের মন দিকে দিল। এদিকে রিয়া কাব্যকে বলল, ভাইয়া কেমন আছো? ভালো। তুই? ভালো। ভাইয়া কি করছো? বসে আছি। তুই? বসে আছি। ভাইয়া, শ্রাবণ ভাইয়া কোথায়? কাব্য হিয়াকে শুনিয়ে শুনিয়ে বলল, কেন, শ্রাবণ ভাইয়াকে দিয়ে কি করবি? কথা বলবো, কতদিন ধরে কথা বলি না। ভাইয়া কাজ করছে। আর সব সময় শুধু শ্রাবণ ভাইয়া কাজই করে? ভাইয়া করিস নি কেন? ফপির কাছে বলে দিব কিন্তু। না প্লিজ, শুধু একটু দেখবো। আচ্ছা কল দে। রিয়া খুশি মনে কল দিল। হিয়া ওদের কথা শুনছে। কাব্য রিয়াকে বলল, কি যেন বলছিলি? শ্রাবণ ভাইয়াকে একটু দেখাও না। ভাইয়া কাজ করছে বললামই তো, তবু একটু দেখাও। তুই এমন পাগলামো যে করিস, ভাইয়া এগুলো একদম পছন্দ নয়। তুই যে আমাকে কল দিয়ে ভাইয়াকে দেখার বায়না ধরিস, এটা ভাইয়া জানলে তোকে বাসায় গিয়ে মেরে তক্তা বানিয়ে দিয়ে আসবে। উফ, তুমিও শুরু করলে। যত যাই হোক, শ্রাবণ ভাইয়া খুব পিছু আমি ছাড়বো না। ভাইয়া পছন্দ না করলেও তার জন্য পাগলামো বন্ধ করবো না। তোমার আর কল দিব না। তাহলে তো ভালোই হলো। মোটেও না, আমি এখন থেকে মনের কাছে কল দিব। দে, আম্মু তোর কল ধরবে না। তবে এরপর যদি ফোন দিয়ে বিরক্ত করিস তাহলে আমি সিরিয়াস ফুপুর কাছে বিচার দেব। বলে কাপড় কল কেটে দিল। হিয়া এতক্ষণে ওদের দুজনের কথা মন দিয়ে শুনছে। ভাবলো, রিয়া নামে মেয়েটা মনে হয় ওদের ফুপাতো বোন, আর শ্রাবণকেও হয়তো পছন্দ করে। মেয়েটার কথা শুনে হিয়ার অজানা কারণে বুকের ভিতরে তোলপাড় শুরু হলো। কেন হয়েছে, কি নিয়ে হয়েছে, হিয়ার মন মস্তিষ্ক কিছুই জানে না। হিয়া উঠে দাঁড়ালো। কাপের দিকে পুনরায় আর তাকালো না, চুপচাপ চলে গেল। হিয়া বসে বসে ভাবছে শ্রাবণকে কিভাবে পরীক্ষা করা যায়। ঠিক করে তার খালার বাড়ি চলে যাবে। শুক্র শনি এই 2 দিন প্রাইভেট বন্ধ আছে, তাই সেখানে চলে গিয়ে দেখবে শ্রাবণ সেখানেও যায় কিনা। যদি শ্রাবণ ওর উপস্থিতি টের না পেয়ে সেখানে চলে যায় তাহলে বুঝতে পারবে সত্যিকারের ভালোবেসে। আর যদি শ্রাবণ অনুপস্থিতি না বুঝেও তাহলে বুঝবে ভালোবাসে না। হিয়া যেন তার সই নইল না। এখনই ব্যাগপত্র গুছিয়ে নিল। খুশিও লাগছে, আবার মন ধুকপুক করছে। আবার কয়েকটা ঝামেলা। যদি ও রিমন ভাইয়া শ্রাবণকে বলে দেয় তখন? হিয়া ভেবে ঠিক করলো রিমনকেও ও সামলে নেবে। এখন মূল বিষয় শ্রাবণের চোখ ফাঁকি দিয়ে এখান থেকে চলে যাওয়া। পরের দিন সকাল 8টার দিকে হিয়া চলে গেল খালার বাড়িতে, বলতে রিমনদের বাড়িতে। ওর মা বাবাকে অনেক কষ্টে রাজি করিয়ে অনুমতি নিয়েছে। শ্রাবণরা কেউ জানে না বলতে ওরা এখনো ঘুম থেকে উঠে নেই। হিয়া রিমনদের বাসায় যাওয়ার পর রিমনের মা রিনা বেগম হিয়াকে দেখে খুশি হলেন। হিয়া তার সাথে কথা বলল। আশেপাশে তাকিয়ে রিমনকে খুঁজতে লাগলো আর বলল, খালামণি তোমার ছেলে কই? শুয়ে আছে। হিয়া রিমনের রুমে এসে নক করলো। রুমটা খোলাই। হিয়া ভিতরে ঢুকলো। রিমন পড়ে পড়ে ঘুমাচ্ছে। হিয়া রিমনের কাছে গিয়ে দাঁড়ালো। এখন রিমনকে জাগিয়ে কথা বলতে হবে ও যে এখানে এসেছে এটা যেন শ্রাবণকে না বলে, না হলে আবার কখন বলে দেয়। হিয়া ডাক দিলেও রিমন নড়ে চড়ে উঠলো। এরপর হিয়া বলল, ভাইয়া, ও ভাইয়া। রিমন চোখ খুলে হিয়াকে দেখে বসলো। অবাক কণ্ঠে বলল, কিরে তুই এখানে?
রিমন চোখ মুখে হাত দিয়ে বলল, কিসের জন্য এসেছিস? হিয়া হেসে বলল, শ্রাবণের থেকে বাঁচতে। মানে এটা কি বলছিস? ঠিক বলছিস, শ্রাবণের থেকে বাঁচতে এখানে এসেছিস? তবে একটা কথা রাখবে। কি কথা? ভাইয়া, আমি যে এখানে এসেছি সেটা ওনাকে বলবে না প্লিজ? ওনাকে মানে কাকে? শ্রাবণকে? ঠিক আছে, বলবো না। এখন যা বোন, একটু ঘুমাতে দে। হিয়া মুখ বেঁকিয়ে বলল, ঘুম থেকে উঠে গিয়ে এখন বলছে ঘুমাতে দে। তাকো, বইয়ের পাল্লায় পড়লে বুঝবে সকাল কখন হয়। রিমন শুয়ে শুয়ে পড়তে পড়তে বলল, তাহলে তুই আছিস কি করতে? হিয়া বিড়বিড় করে বকতে বকতে রুম থেকে বেরিয়ে হয়। এদিকে রিমন শুয়ে শুয়েই কল করে শ্রাবণকে। শ্রাবণে ঘুমিয়েছিল। এর মধ্যেই রিমনের ফোন পেয়ে ঘুম ভেঙে যায়। ফোনটা হাতে নিয়ে কল রিসিভ করে কানে ধরলো। রিমন বলল, কিরে কি করছিস? শুয়ে আছি। তুই? শুয়ে আছি। কি খবর? কি রাখছিস? কিসের খবর? তোর বউ তোর থেকে বাঁচতে আমাদের বাড়িতে চলে এসেছে। দেখ, সকাল সকাল ফান করার মুড নেই। কি হয়েছে সত্যি করে বল। আরে হিয়া আমাদের বাড়িতে চলে এসেছে সকাল সকাল। জিজ্ঞাসা করছিস কেন এসেছিস? ও বলে যে তোর থেকে বাঁচতে চলে এসেছে। শ্রাবণ মুহূর্তেই রেগে গিয়ে উঠে বসলো। দাঁতে দাঁত চেপে বলল, ওর বাচ্চা বের করছে। ভালোভাবেই রয়েছে তো? ভাল লাগছে না। বুঝেছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙুলটা এখন বাঁকাতে হবে। ফোন রাখ, আমি আসছি। শ্রাবণ রিমনের সাথে কথা বলে ফোনটা রেখে বিছানা থেকে নামলো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে বের হলো। কাব্য ঘুমিয়ে আছে। ওকে কিছু না বলেই শ্রাবণ ফ্ল্যাট থেকে বেরিয়ে বাহির থেকে লক করে চলে গেল। এর মাঝে আবার শ্রাবণের গাড়ি চলে আসে। শ্রাবণ গাড়িতে উঠে বসলো এবং রিমনের বাড়ির লোকেশন ড্রাইভারকে দিয়ে দিল। শ্রাবণের গাড়ির ড্রাইভার নাম কামাল। সে শ্রাবণকে বলল, স্যার একটা কথা ছিল। শ্রাবণ ফোনে কিছু একটা দেখতে দেখতে উত্তর দিল, বলো স্যার। ম্যাম জিজ্ঞাসা করছিল আপনি কোথায় থাকেন। শ্রাবণ লুকিং গ্লাস তীব্র দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি কি বলেছ? বলেছি আমি জানি না স্যার কোথায় থাকে। ভেরি গুড স্যার, কিছু মনে না করলে আরেকটা কথা জানাবো। বলো। স্যার, আপনি কোথায় আছেন এই কথা বলার পর ম্যাম স্যারকে বলেছিল যে আপনাকে না জানিয়ে আপনার ফুফাতো বোনের সাথে আপনার বিয়ে ঠিক করে রাখবে। শ্রাবণ একটু জোরেই বলে উঠল, হোয়াইট, কী সব বলছো? আম্মু এই কথা বলেছে? স্যার, ভাবলাম কথাটা আপনাকে জানানো দরকার। শ্রাবণ কোনো কিছু না ভেবেই কঠিন গলায় বলে উঠল, গাড়ি ঘোরাও, বাড়িতে চলো। কামাল গাড়ি ঘুরিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে এলো। আধা ঘন্টা পর চৌধুরী বাড়ির সামনে গাড়ি থামলো। শ্রাবণ গাড়ি থেকে নেমে হন হন করে ভিতরে ঢুকলো। ড্রয়িং রুমে ছিল রিয়া। শ্রাবণ ওকে দেখে আরও রেগে গেল। শ্রাবণকে দেখে এই বাড়ির কাজের লোক ফেরুজা বেগম এগিয়ে এলেন। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, আন্টি, আম্মু কোথায়? নিজের গড়েই আছে। শ্রাবণ ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সাবিয়া চৌধুরীর রুমে তৌকির চৌধুরীর সাথে কথা বলছিলেন। শ্রাবণ রুমে ঢুকে সাবিয়া চৌধুরী উঠে দাঁড়িয়ে বলে উঠলেন, শ্রাবণ ভালো আছো? শ্রাবণ কর্কশ গলায় বলল, ভালো থাকতে দিয়েছো কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। আর চলে এসেছো তুমি? তোমার যা শুরু করেছো আসতেই হলো। তৌকির চৌধুরী উঠে দাঁড়িয়ে বললেন, শ্রাবণ কি হয়েছে? রেগে আছো কেন? শ্রাবণ বাসখাই গলায় বলল, রেগে যাব না তো কি করব? তোমরা আমাকে না জানিয়ে বিয়ে রিয়ার সাথে ঠিক করছো। ইচ্ছা পোষণ করলে কিভাবে, আমি এটা বুঝতে পারছি না। সাবিয়া চৌধুরী শুকনো ডুব গিলে বললেন, ওর সাথে বিয়ে ঠিক করব তোমাকে বললো কে? কেন, কি মনে করেছো আমি জানতে পারবো না? না মানে শ্রাবণ তৃপ্ত শ্বাস ছেড়ে বলল, আম্মু তুমি প্লিজ আমাকে এখন মিথ্যা বুঝিও না। আমি বাড়িতে নেই কয়েকটা দিন হয়েছে। এর মাঝে আমাকে না জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিলে কিভাবে? তোমরা জানো তো আমার ওকে পছন্দ নয়, তাহলে কেন এটা করতে চাচ্ছ? তৌকির চৌধুরী বললেন, শ্রাবণ আমরা সিদ্ধান্ত নেইনি এখনো, শুধু ভেবে রেখেছি। শ্রাবণ উত্তরে বলল, আমি না এলে তো মনে হয় তোমরা সিদ্ধান্তও নিয়ে নিতে। সাবিয়া চৌধুরী নরম কণ্ঠে বললেন, তুমি যা চাও তাই হবে। এবার শান্ত হও। আর কাব্য কোথায়? তোমরা কি চলে এসেছ? শ্রাবণ কোনোটার উত্তর দিল না। রাগী শুধু বড় বড় শ্বাস ছাড়ছে। তৌকির চৌধুরী সাবিয়া চৌধুরীকে চুপ থাকতে বললেন। তৌকির চৌধুরী আগেই বলেছিলেন ছেড়ে এরকম সিদ্ধান্তে কখনোই মত দিবে না, বলতে শুনতেই চাবে না। ও আগে থেকেই রিয়াকে অপছন্দ করে না। আর বিয়ে তো দূরের থাক। শ্রাবণ কড়া গলায় বলল, যদি এরপরে তোমরা এরকম কিছু করো তাহলে এই বাড়িতে আসবো না। তখন ভুলে যাব আমি তোমাদের ছেলে ছিলাম না। কথাটা শেষ করে হনহন করে চলে গেল। তৌকির চৌধুরী একটু রেগে গিয়ে সাবিহা চৌধুরীকে বললেন, হয়েছে এবার শান্তি? ছেলে কি বলে গেল শুনেছ? আমি পই পই করে বলেছিলাম ছেলের মতের বিরুদ্ধে গিয়ে কিছু ভেবো না। এবার থাকো। শ্রাবণের এইদিকে শ্রাবণ সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো।
রিয়া হাসি মুখে শ্রাবণের পথ আটকে দাঁড়ালো। শ্রাবণের চোখ বন্ধ করে তীব্র শ্বাস ছেড়ে রিয়াকে পাশ কাটিয়ে চলে যেতে নিল, কিন্তু রিয়া যেতে দিল না। আবারও সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া কোথায় যাচ্ছ? শ্রাবণ উত্তরে বলল, জাহান্নামে যাচ্ছি, যাবি? রিয়া মুচকি হেসে বলল, তোমার সাথে জাহান্নামে কেন? আকাশ পাতাল সব জায়গায় যেতে পারবো। শ্রাবণ দাঁতে দাঁত চেপে বলল, তোকে শেষবারের মতো বলে যাচ্ছে, এরকম ডং আমার সামনে দেখাবি না, না হলে কি করতে পারি তোর অজানা নয়। শ্রাবণ কথাটা বলে রিয়াকে পাশ কাটিয়ে চলে যায়। রিয়া শ্রাবণের পিছু পিছু চলে আসে বাহিরে। শ্রাবণকে ধরার আগে সে গাড়িতে উঠে চলে যায়। রিয়া পাশের ওয়ালে বাড়ি মেরে বলল, আমি তোমাকে ভালোবাসি মানে আমার তোমাকে লাগবে, তুমি রাগ করলো আমি তোমার পিছু ছাড়বো না। এদিকে হিয়া রিনা বেগমের সাথে ড্রয়িং রুমে বসে আছে। বেলা তখন 11:30টার মতো, বলতে গেলে গল্প করছে। দুজনের মাঝে ভালো বোর্ডিং আছে, যেমন ফ্রেন্ডের মধ্যে থাকে। রিমন একটু পর পর বাড়ির মেন দরজায় উকি দিচ্ছে। হিয়া ওকে এমন করতে দেখে কিছুক্ষণ ধরে বলতে যাচ্ছে, কিছু করতে করতে বলতে পারছিল না। শেষে এসেই বলে দিল, ভাইয়া এমন উতলা হয়ে আছো কেন? কেউ আসবে নাকি? কে আসবে? আছে একজন। আমাকে বলা যাবে না নাকি? তোকে বলবো কেন? তুই আমার কে হোস? হিয়া রেগে গিয়ে রিমা বেগমকে বলল, খালামণি তোমার ছেলে দেখো কি বলে। ভালো কথা জিজ্ঞাসা করলেও অমন করে। রিমা বেগম ছেলেকে ধমক দিয়ে বললেন, এই তুই ওর সাথে এমন করছিস কেন? মেয়েটা এসেছে, কই দেখবি ওর জন্য কি করা যায়। না হয় ঈদের কিছু শপিং করে দে, তা না করে ঘরে বসে বসে ঝগড়া করছিস। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।